জি জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আসো, এরপরে হচ্ছে তোমার আরেকটা কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার এই যে ইতিবাচক অর্থনীতি এবং হচ্ছে কি নেতিবাচক অর্থনীতি। অর্থনীতি। ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ সাইড, আর নেতিবাচক মানে হচ্ছে তোমার কি নেগেটিভ। নেগেটিভ বা নরমেটিভ সাইড বলা হয় আর নরমেটিভ। কি। তাহলে এটার ইংলিশ টার্ম গুলো একটু জানতে হবে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, ভবিষ্যতে যদি মাস্টার্স কোনো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ইংলিশ টার্ম গুলো মনে রাখতে হবে। বুঝতে জি পারছি কিনা? জি। তাহলে ইতিবাচক অর্থনীতি মানে হচ্ছে পজিটিভ ইকোনমিক্স, পজিটিভ। আর নেতিবাচক অর্থনীতি মানে হচ্ছে কি নরমেটিভ বা নরমেটিভ ইকোনমিক্স। ইকোনমিক্স বা নেগেটিভ ধরনের। তাহলে ইতিবাচক অর্থনীতি কি দেখো, ইতিবাচক অর্থনীতি হলো তোমার বাস্তব ভিত্তিক অর্থনীতি, বাস্তব ভিত্তিক অর্থনীতি। অর্থনীতি। আর অন্যদিকে নেতিবাচক অর্থনীতি হলো আদর্শ ভিত্তিক অর্থনীতি, আদর্শ ভিত্তিক অর্থনীতি। অর্থনীতি। তাহলে এখানে সংজ্ঞাটা দেখো, যে সমস্ত অর্থনীতিবিদরা ইতিবাচক অর্থনীতির প্রবক্তা, তারা অর্থনৈতিক উপকরণ ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের পথ বলে দেন। অর্থনৈতিক কি ব্যবহার করেন? উপকরণ। কিন্তু যারা নেতিবাচক অর্থনীতি অনুসারী সমস্যা সমাধানের পথ কতটুকু যৌক্তিক হবে তা কি করেন? আলোচনা আলোচনা করেন। করে। এটা বেসিক দুইটা পার্থক্য কিন্তু তোমার জানতে হবে। আচ্ছা ভাই, আমাকে আধা মিনিট সময় দেবো। কোন ব্যক্তি বা ফার্মে বাণিজ্য খরচের তুলনায় বাণিজ্য রতি অবস্থায় উৎপাদন ভোগের পরিমাণ বৃদ্ধি পাবে বাণিজ্য থেকে লাভ বলে। অর্থাৎ বাণিজ্যের ফলে কোনো দেশে অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পাওয়া, বাণিজ্য থেকে লাভ, বাণিজ্য থেকে লাভ সম্বন্ধে বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। অ্যাডাম স্মিথের মতে সে দেশ যে দ্রব্য উৎপাদনের চরম সুবিধা ভোগ করে, সে দেশ সে দ্রব্য উৎপাদন ও রপ্তানি করবে। হ্যালো। জি যে আমি কি বোঝাতে চাইছি এটা কি বুঝছো? জি, বুঝছি। যারা নেতিবাচক অর্থাৎ যারা ইতিবাচক পজিটিভ ইকোনমিক্স নিয়ে কাজ করে, পজিটিভলি কাজ করে, ঠিক আছে, জি। তারা হচ্ছে তোমার বাস্তব ভিত্তিক অর্থনীতি নিয়ে কাজ করে, বাস্তব ভিত্তিক অর্থনীতি নিয়ে কাজ করে। কাজ করে। যারা অন্যদিকে যারা নীতিগত। নেতিবাচক অর্থনীতি হলো আদর্শ অর্থনীতি, অর্থাৎ যে সমস্ত অর্থনীতির ইতিবাচক অর্থনীতির প্রবক্তা, তারা জি। অর্থনৈতিক উপকরণ ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে দেন। আর যারা নেতিবাচক অর্থনীতি অনুসারী, সমস্যা সমাধানের পথ কতটুকু যৌক্তিক হবে তা নিয়ে কি করে? আলোচনা করে। অর্থাৎ সে যে সমাধান বের করছে, সে সমাধানটা কতটুকু কি হবে, যৌক্তিক হবে, তা সেটা নিয়ে কি আলোচনা করা করে। হয়? আলোচনা করা হয়। তাহলে দেখো, ইতিবাচক অর্থনীতির উচিত বা অনুচিতের বিষয় গুরুত্ব পায় না। মানে কোনটা উচিত কোনটা অনুচিত সেটা কি এখানে গুরুত্ব পায় না। এখানে হচ্ছে তোমার এই যে বাস্তব ভিত্তিক কিছু সমস্যা নিয়ে কি করা হয়, সমাধান করা হয়। এটা কি উচিত হবে নাকি অনুচিত হবে, এটা বিবেচনা করে কারা? যারা নেতিবাচক নেতিবাচক অর্থনীতি অর্থনীতি নিয়ে কাজ করে আলোচনা করে। থাকে। তারপর দেখো, কিন্তু নেতিবাচক অর্থনীতি উচিত অনুচিত বিষয়টি কি পায়? গুরুত্ব পায়। গুরুত্ব পায়। যেমন ইতিবাচক অর্থনীতিতে উপযোগের আলোচনা হয়, অভাব পূরণের ক্ষমতা হলো উপযোগ, এটা আমরা জানি, ঠিক আছে। কোন একটা পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ, এটা তো তুমি জানো। আমার কথা কি শুনতেছো? জি। কোন একটা পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। তাহলে অর্থনীতিতে উপযোগ আলোচনা করা হয়, অভাব পূরণের ক্ষমতা হলো তোমার উপযোগ। এখন যে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা যত বেশি, ঠিক আছে, জি তার উপযোগও কি হবে, তত বেশি হবে না? জি তাহলে কোনো ব্যক্তি মদ্যপানের মাধ্যমে যদি তার উপযোগের পরিমাণ বাড়াতে পারে, ঠিক আছে, জি। কিনা তা ইতিবাচক অর্থনীতির আলোচ্য বিষয় হতে পারে, ইতিবাচক অর্থনীতির কি হতে পারে, আলোচ্য বিষয় হতে পারে। হতে পারে। এরকম আসতে বলছি না, এরকম কিছুক্ষণ আসবে না, আমি 1 ঘন্টা ক্লাস আছে। শুনতেছো আমার কথা? মানে আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। তাহলে এখানে বলছে কোন ব্যক্তি যদি মদ্যপানের মাধ্যমে তার উপযোগের পরিমাণ বাড়াতে পারে,
কিনা তা ইতিবাচক অর্থনীতির আলোচ্য বিষয় হতে পারে। তাহলে এখানে কি সে দেখছে এটা কি বাস্তবিক, অর্থাৎ এটা কি তোমার খারাপ হবে নাকি ভালো হবে, এটা কি বিবেচনা করছে? হ্যাঁ, করে নাই, করে নাই, এই সমস্যার মাধ্যমে কিন্তু এখানে ভালো হবে কি খারাপ হবে এটা এটা কিন্তু কি করে না, বিবেচনা করে নাই। করে নাই। কেন করে নাই? কারণ হচ্ছে তারা ইতিবাচক, বাস্তব, ইতিবাচক অর্থনীতির কাজ হচ্ছে বাস্তব ভিত্তিক কাজ করা। ঠিক আছে। বাস্তব ভিত্তি। এখন দেখো, কিন্তু মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় নেতিবাচক অর্থনীতি তা সমর্থন করে না। জি, জি, ইতিবাচক অর্থনীতিতে তোমার সে যা করবে করুক, উপযোগ বৃদ্ধির জন্য সে মদ্যপান করলে সমস্যা নেই, এটি ইতিবাচক অর্থনীতি আলোচ্য বিষয় নয়। কিন্তু নেতিবাচক অর্থনীতি হচ্ছে তোমার এটা স্বাস্থ্যের ক্ষতি হবে, তাই এটা অর্থনীতি কি করে না, সমর্থন করে না। করে না। তাহলে আরেকটি উদাহরণ দেখো, আরেকটি উদাহরণ এখানে দিছে, ভারতের করিডোর প্রদানের মাধ্যমে বাংলাদেশ সরকারের আয় বাড়বে। করিডোর ভারতে বলতে করিডোর করিডোর বলতে বলতে হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে হচ্ছে তুমি রেলপথ নিয়ে যেতে পারলে, বা ওরা যদি কোন একটা তোমার ট্রানজিট ইউজ করতে পারে, ঠিক আছে, জি, তাহলে সেক্ষেত্রে সরকারের আয় বাড়বে। জি, তাই হচ্ছে তোমার করিডোর প্রধান ইতিবাচক অর্থনীতিবিদদের নিকট গ্রহণযোগ্য হতে পারে, যারা ইতিবাচক অর্থনীতি নিয়ে কাজ করে। এখন মানে নেতিবাচকরা সেটা কি করে দেখো, ঠিক আছে, নেতিবাচকরা কিন্তু ভালো মন্দ দুইটাই চিন্তা করবে, করবে কিনা? জি করবে। তাহলে আমি যখন এখন ভারতকে যখন কি দিয়ে দিব, করিডোর দিয়ে দিব, তাহলে আমার নিরাপত্তার সমস্যা হবে কিনা? সে তো ওই করিডোর দিয়ে যে কোনো পণ্য নিয়ে নিয়ে আনা নেওয়া করতে পারবে, কারণ সে আমার থেকে পারমিশন নিতে দিচ্ছে কিনা। জি, মানে সেক্ষেত্রে আমার নিরাপত্তার দিকে কি করতে হবে, বিবেচনা করতে হবে। তাহলে নিরাপত্তার দিকে যে বিবেচনা করতে হবে, সেটা কে বিবেচনা করবে, ইতিবাচক নাকি নেতিবাচক? নেতিবাচক। নেতিবাচকরা। তাহলে এটাই হচ্ছে তাদের মধ্যে প্রধান পার্থক্য, একজন হচ্ছে বাস্তব ভিত্তিক কাজ করবে, আরেকজন হচ্ছে সে কাজ খারাপ হবে কি ভালো হবে সেটা নিয়ে কাজ করবে। এখন কি বুঝতে পারছো তুমি? জি, জি, এখন দেখো, ইতিবাচক অর্থনীতিতে অর্থনীতির বস্তুগত লাভকে কি দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়। বস্তুগত লাভ, যেমন কম মূল্যে শিশু শ্রম ব্যবহার করে উৎপাদন খরচ সর্বনিম্ন করে মুনাফা সর্বোচ্চকরণ ইতিবাচক অর্থনীতি দ্বারা সমর্থিত হতে পারে। আমার কথা কি জি, শুনতেছ? জি, 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 আমি যদি, আমার কথা কি শুনতেছ? জি, জি শোনা যাচ্ছে। আমি যদি শিশু নিয়ে, ঠিক আছে, পরিশ্রম করাই, তাহলে শিশুকে অবশ্যই কম বেতন দিতে হয় না? জি, জি, তাহলে কম বেতন দিতে হলে উৎপাদন খরচ কমে আসবে, উৎপাদন খরচ কমে আসলে আমার মুনাফা কি হবে, সর্বোচ্চ হবে না? জি সর্বোচ্চ হবে। তাহলে সেক্ষেত্রে শিশু শ্রম নিষিদ্ধ যে এটাকে আমি বিবেচনায় আনছি, না আনি নাই। মানে না, সেটা ইতিবাচক অর্থনীতি যারা আছে তারা কিন্তু কি করে না, বিবেচনা করে না, কারণ তারা বস্তুগত লাভটাকে মুখ্য করে দেখে। কিন্তু যারা জি, নেতিবাচক অর্থনীতি দ্বারা সমর্থিত হতে পারে না, কারণ বাস্তবে কি হতে পারে এটি ইতিবাচক অর্থনীতির আলোচ্য বিষয়। অন্যদিকে বাস্তবে কি হওয়া উচিত এবং কি না হওয়া উচিত সেটার আলোচ্য বিষয় হচ্ছে তোমার কি, নেতিবাচক অর্থনীতি, সেটার আলোচ্য বিষয় হচ্ছে কার? নেতিবাচক অর্থনীতি। তাই হচ্ছে তোমার ইতিবাচক অর্থনীতি, অর্থনীতিবিদদের একমত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদদের নীতির মধ্যে পার্থক্য থাকার কারণে নেতিবাচক অর্থনীতি অর্থনীতির মধ্যে মত পার্থক্য থাকাটা কি স্বাভাবিক। স্বাভাবিক। এটা কি বুঝতে পারছো নাকি না এখন? জি, যেমন দেখো, সর্বশেষ অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান, তিনি হচ্ছেন একজন আমেরিকার বিখ্যাত তোমার অর্থনীতিবিদ। বক্তব্যের মাধ্যমে আলোচনা শেষ করা যায়। মিল্টন ফ্রিডম্যান বলেছিলেন যে কিভাবে একটি অর্থনৈতিক সমস্যার সমাধান করা যাবে তা নিয়ে ইতিবাচক অর্থনীতি আলোচনা করে, অন্যদিকে হচ্ছে তোমার কিভাবে একটি অর্থনৈতিক সমস্যার সমাধান করা উচিত তা নিয়ে তা হচ্ছে তোমার নীতি ইতিবাচক অর্থনীতি কি করা হয়, আলোচনা। আলোচনা করে। তাহলে একটা হচ্ছে একটি অর্থনৈতিক সমস্যার সমাধান করা উচিত, অন্যদিকে হচ্ছে কিভাবে একটি অর্থনৈতিক সমস্যার সমাধান করা উচিত তা নিয়ে ইতিবাচক অর্থনীতি কি করে, আলোচনা করে। আলোচনা আর ইতিবাচক অর্থনীতি আলোচনা করা হচ্ছে কিভাবে একটি অর্থনৈতিক সমস্যার সমাধান করা যাবে। চাই। তাহলে এখন আমরা উদাহরণ এবং সংজ্ঞা দিয়ে আলোচনাটা বুঝলাম না? জি, এখন আমাদের শিখতে হবে ডিফারেন্স বিটুইন পজিটিভ এন্ড নরমেটিভ ইকোনমিক্স। এটা হচ্ছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব বেশি ইম্পর্টেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। তাহলে এখন পার্থক্য কি তুমি লিখতে পারবা? জি, পার্থক্য কি লিখে যাবে? হ্যাঁ লেখা যাবে। আমরা বইয়ে পার্থক্য কি দিচ্ছে একটু দেখো কিনা।
আমরা বইয়ে পার্থক্য কি দিচ্ছে একটু দেখি, ঠিক আছে? জি তাহলে ইতিবাচক অর্থনীতি হচ্ছে তোমার কি বাস্তব ভিত্তিক অর্থনীতি, এতটুকু তুমি সমর্থন করো কিনা, তুমি যে এতটুকু পড়লা এখন, তাহলে এইটুকুর মধ্যে এটা বোঝা যায় কিনা ইতিবাচক অর্থনীতি হলো বাস্তব ভিত্তিক অর্থনীতি, এটা তো আমরা বুঝছি, জি ঠিক আছে? জি জি। অন্যদিকে হচ্ছে নেতিবাচক অর্থনীতি হলো তোমার আদর্শ ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? আদর্শ ভিত্তিক। আদর্শ ভিত্তিক, অর্থাৎ কোন একটা অর্থনীতির বিষয় ভালো হবে কি মন্দ হবে, এটা হচ্ছে তোমার নেতিবাচক অর্থনীতিবিদরা কি করে থাকে, আলোচনা করে আলোচনা। থাকে। এখন আসো, 2 নম্বর যে পার্থক্যটা সেটা হচ্ছে তোমার কি ইতিবাচক অর্থনীতি কোন একটি সমস্যাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে, নিরপেক্ষভাবে কি করে, বিশ্লেষণ করে। বিশ্লেষণ করে। কিন্তু নেতিবাচক অর্থনীতি এই সমস্যাকে উচিত অনুচিতের মানদণ্ডে তোমার কি করা হয়, বিবেচনা করা হুম। হয়। এরপর হচ্ছে 3 নম্বর যে পার্থক্যটা সেটা হচ্ছে ইতিবাচক অর্থনীতি অনুসারীরা অর্থনৈতিক উপকরণ ব্যবহারের মাধ্যমে সমাধানের পথ কি করে দেন, বলে দেন। বলে দেন। অন্যদিকে যারা নেতিবাচক অর্থনীতির অনুসারী সমস্যা সমাধানের পথ কতটুকু যৌক্তিক হবে, অর্থাৎ তা ভালো হবে আলোচনা। কি মন্দ হবে, তা নিয়ে কি করা তা হয়, আলোচনা আলোচনা করে। করে। এখন দেখো আবার 4 নম্বর হচ্ছে কিভাবে একটি অর্থনীতির সমস্যার সমাধান করা যাবে, তা নিয়ে হচ্ছে তা ইতিবাচক অর্থনীতি আলোচনা করে। জি। অন্যদিকে কিভাবে একটি অর্থনীতির সমস্যার সমাধান করা উচিত, উচিত। তা নিয়ে আলোচনা করা হচ্ছে নেতিবাচক কি অর্থনীতি। অর্থনীতি। এখন দেখো ইতিবাচক অর্থনীতি হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান অর্থাৎ পিওর সায়েন্স, আর নেতিবাচক অর্থনীতি হচ্ছে তোমার কি ফলিত সায়েন্স অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স। দেখে অ্যাপ্লাইড দেখো, সায়েন্স। দেখে দেখো পিওর সায়েন্স এবং অ্যাপ্লাইড সায়েন্স কেন বলা হয়েছে। তাহলে পিওর সায়েন্স নিউক্লিয়ার শক্তি নিয়ে কি করে আলোচনা করে, আলোচনা করে। আর অ্যাপ্লাইড অ্যাপ্লাইড সায়েন্স সায়েন্স হচ্ছে নিউক্লিয়ার শক্তির প্রয়োগ নিউসর্গের নিয়ে আলোচনা নিয়ে করে। আলোচনা করে। একজন হচ্ছে নিউক্লিয়ার শক্তি নিয়ে আলোচনা করে, আরেকজন কিভাবে প্রয়োগ করবে সেটা আলোচনা করে। তাহলে ইতিবাচক অর্থনীতি হচ্ছে তোমার কি পিওর করবে সেটা বিজ্ঞান। নিয়ে আলোচনা করে, আর নেতিবাচক অর্থনীতি হচ্ছে সে কাজটা করা উচিত হবে কি হবে না, এটা নিয়ে কি করে আলোচনা করে থাকে। এতটুকু কি বুঝছো কিনা, এতটুকুই বুঝতে পারছো তুমি? জি। এখন দেখো নিউক্লিয়ার শক্তির প্রয়োগ বিদ্যুৎ উৎপাদন হতে পারে, আবার পারমাণবিক অস্ত্র তৈরিতেও হতে পারে, পারে কিনা? পারে। একইভাবে ইতিবাচক অর্থনীতি অ্যালকোহলের উৎপাদন খরচ, আয়, মুনাফা ইত্যাদি নিয়ে আলোচনা করে। এটি ওষুধ উৎপাদনে কি হয়, ব্যবহৃত ব্যবহৃত। হয় না মদ উৎপাদনে ব্যবহৃত, তা কিন্তু বিবেচনা করে না এই যারা ইতিবাচক অর্থনীতি নিয়ে আলোচনা করে। কিন্তু জি যারা জি জি। নেতিবাচক অর্থনীতি নিয়ে আলোচনা করে তারা তারা বৃহৎ এলকে মদ উৎপাদনের আর ওষুধ উৎপাদন শিল্পে হচ্ছে সেটা নিয়ে কি করবে, আলোচনা করবে। করবে। এতটুকু বুঝতে পারছো তুমি? জি। এখন দেখো ইতিবাচক অর্থনীতি হচ্ছে তোমার কি সামাজিক সমাজিত নীতি এবং মূল্যবোধকে কি করে না, বিবেচনা করে না। মধ্যে এটার মূল্যবোধ কি আছে কিনা সেটা কি করা হয় না, বিবেচনা করা হয় না। বুঝতে পারছো? জি। তারপর হচ্ছে তোমার অন্যদিকে নেতিবাচক অর্থনীতি সামাজিক নীতি এবং মূল্যবোধকে কি করে বিবেচনা করে। এরপর দেখো ইতিবাচক অর্থনীতিবিদদের একমত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু যারা নেতিবাচক অর্থনীতি তাদের মধ্যে পার্থক্যের কারণে নীতিগত অর্থনীতি অর্থনীতির মধ্যে পার্থক্য থাকাটা একদম স্বাভাবিক একটা বিষয়, এটা আমরা আলোচনা করি। বুঝতে পারছো কিনা? এই যে দেখো এটা, এখানে 4টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কিনা? জি দেখা যাচ্ছে। এর মধ্যে 2 নম্বর প্রশ্ন ইতিবাচক অর্থনীতি নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে জি। ব্যক্তিগত অর্থনীতি সামাজিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি করে আলোচনা করো। এই 2টা প্রশ্ন তোমার বাড়ি কাছে থাকবে, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশ। বাবার তোমার গমার পরিশ্রম কোথার কাছে পড়া মুঠি তো জানা পারে না। এবার বউটা করে গুছে গেছে একজন দুটো সামনে বা খরিফ মাঝে হসপিটাল জন্য দোয়ান করা না বাবা। এবার কথা বল খুশি না বাপ খুশি ঠিক আছে খুশি যে আপনার হসপিটাল ভাইয়া, ওদেরকে একটু সাইলেন্ট করো, ওদেরকে একটু সাইলেন্ট করো, তোমার কথাগুলো আসতেছে এখানে। আমি যখন বলতেছে। বললাম ভাইয়া করি। তুমি এই 2টা প্রশ্ন লিখে নিছো?
প্রশ্ন দুইটা কি লিখে নিছো? বল, প্রশ্নটা বুঝতে পারছো কিনা বলো। কে কে প্রশ্ন দুইটা কি বুঝতে পারছো? প্রশ্ন দুইটা কি বুঝতে পারছো কিনা? দিতে পারবা, সমস্যা নাই, অডিও দিতে পারবো। ওইদিকে কথা বেশি বললে তুমি অডিও মিউট করে দিও। তানিম, কথা আসতেছে না তো, মিউট করে দিছো কোনো? এখন মিউট অন করতে পারবা তো? আচ্ছা ঠিক আছে। যখন কথা বেশি হয় একটু তুমি মিউট করে দিও। তোমার কোনো জায়গায় প্রশ্ন থাকলে আবার অন করে আমাকে জিজ্ঞেস করবা। জি, ওই দিক এখন থেকে ঠিক আছে সাউন্ড, তো? হ্যাঁ এখন ঠিক আছে। ওই দিক থেকে সাউন্ড আসলে মানে মনে করো অনেক কথা তো শোনা যায়, এটা শুনলে আবার ওই দিক কনভার্ট হয়ে যায়, এই জন্য বলতেছি। আচ্ছা। তাহলে এখন তোমার প্রশ্ন কয়টা কয়টা দিচ্ছি তোমাকে? দুইটা। এরমে নাচতে কয়বার বলছি তোদেরকে? আসে কে কই? দিকে এরমে নাচতে বলি না আমি? কয়বার বলছি? একটা ক্লাস আমি 50 বার উঠছি এখন। রুম এটাতে কি? হ্যাঁ, অঙ্কন করছেন না? উন্নত মাথায় থাক। আয় আয় এতে করিল জিম ফার্সিং কর। এই রুমে আর কাউকে নাচতে বলবি না। হ্যাঁ, ইউজ কর যা। যা ফারস না করে দাগাই রাখ। আমি আজকে হোস্টেলে আছি আজকে। এদিকে প্রশ্ন তোমাকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, বুঝাইতে পারছি? জি জি। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তুমি সামনে পরীক্ষায় পাইতে পারো। তুমি প্রশ্নগুলো তুমি একটা কালকে প্রশ্ন ব্যাংক কিনে ফেলে 1 থেকে 200 টাকা নিবে আর কি। বিগত বছরের বিগত বছর একটা প্রশ্ন ব্যাংক নিয়ে নিও। ব্যষ্টিক অর্থনীতি নেবে নাকি পূর্ব সেটের? প্রশ্ন ব্যাংক মানে হচ্ছে পুরো কয়টা বিষয়ই থাকবে, প্রশ্ন ব্যাংক মানে হচ্ছে শুধু সবগুলা বিষয় থাকবে। আচ্ছা। ঠিক আছে, ওখানে তুমি প্রশ্ন প্র্যাকটিস করবা, তুমি যেগুলো পড়তেছো এগুলো কয়বার আসতেছে, কিভাবে আসতেছে, তাহলে ওইভাবে করে তুমি সবগুলা কি করে ফেলবা, রিভিশন দিয়ে ফেলবা, মুখস্থ করে ফেলতে হবে। বুঝে বুঝে না বুঝে নয়। এখন আমি যখন তোমাকে পড়াচ্ছি তোমাকে একদিন পড়াইতে হবে, তো এই জন্য বুঝে পড়তে হবে, না বুঝে পরে কিন্তু জি সারা জীবন মনে থাকবে না। বুঝছো কিনা বিষয়টা? জি, বুঝতে পারছি। তাহলে এখন আসো আমরা আবার একটু আলোচনায় যাই। তাহলে আমাদের শিখতে হবে কি ইতিবাচক অর্থনীতি হচ্ছে এবং কি নেতিবাচক অর্থনীতির পার্থক্য শিখতে হবে, আর হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কি শিখতে হবে, পার্থক্য শিখতে হবে। শিখতে হবে। এতটুকু তো বুঝতে পারছো তুমি? জি এখানে হচ্ছে পার্ট থ্রিতে আমরা কি কি আলোচনা করব। এখানে হচ্ছে তোমার দ্বিঘাত অর্থনীতি চক্রাকার প্রবাহ আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে তোমার অর্থনৈতিক এজেন্ট সমূহ চিহ্নিত করা হয়েছে। এগুলা কিন্তু বেসিকের জন্য প্রশ্ন হয়, ঠিক আছে? জি। এগুলা থেকে পরীক্ষায় তেমন একটা প্রশ্ন আসে না, প্রশ্ন আচ্ছা। আসে না। কিন্তু তোমার এখান থেকে প্রশ্ন আসবে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো। অর্থনৈতিক 4 ধরনের ব্যবস্থা রয়েছে, প্রধানত 4 ধরনের কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা এখন বর্তমানে প্রচলিত: গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র মিশ্র এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ব্যবস্থা, এগুলোর উপর তোমাকে আমি বাস্তব ভিত্তিক কিছু তথ্য দিব। এগুলো পরীক্ষা আসতে আসুক না আসতে আসুক, কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, একজন অর্থনীতির স্টুডেন্ট বা জানতে হবে। ঠিক আছে, জি যেমন তোমাকে আমি বলতে পারি
আমেরিকার মধ্যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে, তাহলে এটার সুবিধা অসুবিধা গুলো আমাকে বলো। আমেরিকা যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিচালনা করতেছে, এটার সুবিধা অসুবিধা গুলো আমাকে বলো ওই দেশের পারপাসে। এবং বাংলাদেশে হচ্ছে তোমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। প্রচলিত। তো এটার সুবিধা অসুবিধা গুলো বলো। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের ফলে কি বাংলাদেশে আসলে সুবিধা করতে পারতেছে, নাকি বিভিন্ন অসুবিধা ফেস করতেছে? এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় বাংলাদেশে কোন কোন খাতগুলো হচ্ছে তোমার সরকারি খাতে রয়েছে, আবার কোন কোন খাতগুলো হচ্ছে বেসরকারি খাতে রয়েছে, এগুলো সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। বুঝতে পারছো জি, কিনা? জি। এরপর হচ্ছে তোমার কি ইসলামী অর্থব্যবস্থা এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে তোমাকে বৈশিষ্ট্য জানতে হবে। ঠিক ব্যাখ্যা আছে, করতে হবে। জি, আমরা সরাসরি চলে যাবো এখানে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, এখানে চলে যাবো সরাসরি। জি, উপরে গুলো বেসিক, বেসিক গুলো আমি পরে পড়াই দিব। জি, আপাতত জি। তোমার পরীক্ষায় যা আসে এগুলো একটু আমি পড়াই দেবো। তাহলে আসো, অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? আমরা কোন উম, ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, বলতে পারবে এটা? ব্যবসা বলতে কোনো ব্যবসা না, ব্যবসা না, ব্যবস্থা মানে সিস্টেম। ব্যবস্থা। আচ্ছা, সিস্টেম মানে কোনো অর্থ উপায়ের মাধ্যম, যে কোনো উপায় অবলম্বন করে একটা মাধ্যমের মাধ্যমে যেটা মানে তৈরি করতে শুধুমাত্র পারে। ব্যবস্থা দ্বারা কি বোঝায়, অর্থনৈতিক ব্যবস্থা আমরা পরে আসতেছি। মনে করো তুমি একটা দোকান দিছো না এখন, জি, এটা নেওয়ার আগে তো কিছু ব্যবস্থা করছো, অর্থাৎ কিছু একটা পদক্ষেপ গ্রহণ করছো না? জি, জি। এই যে তুমি একটা পদক্ষেপ গ্রহণ করছো, একটা উদ্যোগ নিছো, একটা পরিকল্পনা করছো, এটাকে বলা হয় ব্যবস্থা। তুমি আচ্ছা, দোকান দেওয়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করলা, তাহলে ব্যবস্থা মানে কি বোঝায়? পদক্ষেপ, উদ্যোগ এবং কি পরিকল্পনা। পরিকল্পনা। তাহলে এখানে একটা দেশ পরিচালনা করার জন্য অবশ্যই কিসের প্রয়োজন আছে? অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজন আছে না? জি, অবশ্যই। তাহলে দেশটা কিভাবে চলবে তার জন্য একটা অর্থনৈতিক পদক্ষেপ লাগবে, একটা হচ্ছে তোমার কি লাগবে, উদ্যোগ লাগবে, অথবা একটা পরিকল্পনা লাগবে। অর্থাৎ একটা দেশ পরিকল্পনা। এমনি কিন্তু চলতে পারে না, একটা দেশ পুরোটা চলে হচ্ছে তোমার অর্থনীতির উপর। বিষয়টা হিউজলি চিন্তা করতে হবে, তোমাকে হিউজ ভাবে চিন্তা করতে হবে। একটা দেশ চলা হচ্ছে অর্থনীতির উপর। যার দেশের অর্থনীতি যত ভালো সে দেশটা তত বেশি কি উন্নত। তাহলে সে দেশটা অর্থনৈতিক ভাবে উন্নত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, এবং অর্থনৈতিক ব্যবস্থাগুলো, গৃহীত পদক্ষেপ গুলো হচ্ছে তোমার সেই দেশকে অর্থনৈতিক ভাবে কি করে থাকে, সমৃদ্ধশালী করে থাকে। বুঝাতে পারছে কিনা? জি, জি। তাহলে দেখো, অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে সেটা তো আমরা বুঝলাম এখন। পরিকল্পনা, উদ্যোগ, মনে যেগুলো অগ্রিম চিন্তা ভাবনা, মানে হ্যাঁ, পূর্ব অর্থ ব্যবস্থা, পরিকল্পনা, পূর্ব যেটাকে বলা হয় কি পরিকল্পনা। পূর্ব পরিকল্পনা। তাহলে জি, সেগুলো জি। হচ্ছে ব্যবস্থা। এখন ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কি? অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে তোমার একটা দেশ পরিচালনা করার জন্য অর্থনৈতিক ভাবে যে উদ্যোগ, যে উদ্যোগ, পদক্ষেপ এবং যে পদ- পরিকল্পনা গ্রহণ করা হয় সেগুলোকে বলা হয় কি অর্থনৈতিক ব্যবস্থা। ব্যবস্থা। সেগুলোকে বলা হয় কি অর্থনৈতিক ব্যবস্থা। ব্যবস্থা। এতটুকু তো তুমি বুঝতে পারছো। জি। তাহলে দেখো, অর্থনীতির সমস্যাগুলোর উৎপত্তি হয়েছে কিন্তু হচ্ছে তোমার সম্পদের দুষ্প্রাপ্যতা হবে। সম্পদের দুষ্প্রাপ্যতা জিনিসটা কি? অসীম অভাব, অসীম অভাব, সীমিত অভাব তো অসীম, সম্পদ। অভাব তো অসীম, এটা তো আমরা জানি। সম্পদ, সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের চেয়ে মানে এগুলো তুমি ইন্টার পারছো বলতেছো না, একটু করে বলে তো জানার কথা। উম, অভাব, এটার একটু এটার বলেন আপনি। জেনারেল যেটা কথা, অর্থাৎ তুমি খুব সহজে যেটা বলতে হবে, তোমাকে বলতে হবে সেটা হচ্ছে কি প্রয়োজনের তুলনায়, অর্থাৎ চাহিদার তুলনায় যদি সম্পদ সীমিত হয়, জি, জি। চাহিদার তুলনায় যদি সম্পদ সীমিত হয় তাহলে সেটাকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা। চাহিদার সম্পদ তুলনায় বাড়বে, মানে আমার চাহিদা চাহিদার তুলনায় সম্পদ কম, এটা হচ্ছে যে কম, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা। তাহলে জি, জি। এরকম সীমিত সম্পদ তোমার কি কি হইতে পারে, যেমন ভূমি সীমিত কিন্তু জি, চাহিদা বেশি। তারপর হচ্ছে তোমার পানি, পানি কিন্তু সীমিত, সীমিত কিনা, সীমিত। সীমিত। কিন্তু চাহিদা কি বেশি। তারপর হচ্ছে খনিজ জি, সম্পদ, চাহিদা বেশি কিন্তু সম্পদ কি সীমিত। সীমিত।
তাহলে মানুষের অতিরিক্ত চাহিদা কারণে কিন্তু তোমার কি হয়, সম্পদ সীমিত হয়। এই অতিরিক্ত এটা চাহিদা, এই অতিরিক্ত চাহিদা কিন্তু আমি এই যে আমার যে সম্পদ রয়েছে সেটা দিয়ে আমি কি করতে পারবো না, পূরণ করতে পারবো না। পারবো না। তো এটা হচ্ছে যে সম্পদের দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা, এই যে সম্পদের দুষ্প্রাপ্যতা আছে বলে অর্থনীতির আজকে এতটুকু বিস্তৃতি হয়েছে। সম্পদের দুষ্প্রাপ্যতা না থাকলে অর্থনীতির বিস্তার ঘটতো না, ঘটতো। না। মানুষের চাহিদার তুলনায় সম্পদ সীমিত রয়েছে। এই যে সীমিত সম্পদকে আমি কিভাবে প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ করতে পারি সেটা আলোচনা করতে গিয়ে কিন্তু মূলত কি হয়েছে, অর্থনীতির আবিষ্কার দুষ্প্রাপ্যতা হয়েছে, ক্রম বিকাশ হয়েছে। বুঝছো কিনা বিষয়টা? জি, বুঝতে পারছি। এগুলো যদি ভালোভাবে তুমি মনে রাখতে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় দেখবে যে খুব ভালো একটা আনসার করতে পারবে। জি। ঠিক আছে, আমি ক্লাস রেকর্ড করতেছি। এটা হচ্ছে তোমার ইউটিউবে রাখা থাকবে, আপলোড করা থাকবে, বুঝছো? জি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি লিংক দিয়ে দিব। তোমার যখন ইচ্ছে হয় তুমি গিয়ে আবার একটু রিভিশন দিবা। জি। ঠিক আছে, তোমাকে দিলে তোমার মোবাইলে স্পেস নাও থাকতে পারে। আমি ইউটিউবে যদি জি। জি, তোমার এগুলো দিয়ে রাখি, ভালো হবে, এটা লিঙ্কটা পাঠিয়ে দিন। লিংকটা তুমি দিয়ে দিব তোমাকে। তুমি প্রত্যেকদিন যে কোনো সময় গিয়ে ক্লাসগুলো দেখতে পারো, তোমার যদি আবার পূর্ব আলোচনাগুলো দেখতে হয়। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি। ইউটিউবে কিন্তু অনেক স্যারে কিন্তু পড়ায়, যেমন আকমাল হোসেন স্যারে পড়ায়, আর অনেক স্যারে কিন্তু পড়ায়। কিন্তু এইভাবে তোমাকে তো জুম অ্যাপস এর মাধ্যমে, কলের মাধ্যমে পড়াবে না। ওনারা লেকচার রেকর্ড করে ছেড়ে দিয়েছে, শেষ, এতটুকু। বুঝতে পারছো? জি। এখন আমি তোমাকে পড়াচ্ছি মানে ওইভাবে পড়াচ্ছি, ওইভাবে পড়ি। এটা যদি আমি রেকর্ড করে ইউটিউবে দিতে পারি, দেখবো যে অনেকের উপকৃত হচ্ছে, পাশাপাশি তোমার তো হবেই। তাহলে আমরা এখন বুঝতে পারলাম কি, সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে কিন্তু অর্থনীতির মূল সমস্যাগুলো কি হয়েছে, উদ্ভূত হয়েছে। হয়েছে। তাহলে এখানে অদক্ষ ব্যবস্থাপনার কারণে কিন্তু তোমার সম্পদের যথাযথ ব্যবহার হয় না। সম্পদ যে আছে আমাদের, জি। অদক্ষ ব্যবস্থাপনার কারণে সেটা যথাযথ ব্যবহার হয় না। হয় না। তাহলে যার কারণে আমাদের যে সম্পদ রয়েছে সেটা আমরা যদি ভালোভাবে ব্যবহার করতে না পারি, চাহিদা অনুযায়ী যদি আমরা মেটাতে না পারি, তাহলে তোমার কি থেকে যাবে, অর্থনৈতিক ভাবে সচ্ছল হবে না এবং সমাজে অস্থিরতা থেকে যাবে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়। সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়? চাহিদার তুলনায় সম্পদের অপ্রতুলতা বা তোমার সীমিত টাকাকে তোমার কি বলা হয়, সম্পদের দুষ্প্রাপ্যতা বলা সম্পদের হয়। দুষ্প্রাপ্যতা। এতটুকু কি বোঝা গেছে? জি। তাহলে দেখে এরপর হচ্ছে তোমার অসীম অভাব এবং সসীম জি। অভাব, আমাদের প্রয়োজনীয় অভাব নির্বাচন করা। হুম, তাহলে আমাদের কিছু অভাব আছে হচ্ছে অসীম, আর কিছু অভাব আছে হচ্ছে সসীম। সসীম মানে যেগুলো জসিম। কি করা যাবে, নির্দিষ্ট পূরণ করা যাবে। তাহলে এই জি। দুইটা অভাবের মধ্যে মনে করো তোমার একটা অভাব তোমাকে নির্বাচন করতে হবে। তাহলে সেটা নির্বাচন করাটাই হচ্ছে তোমার কি, পছন্দ বা নির্বাচন। তাহলে তা মেটানোর বিভিন্ন বিকল্প উপাদান সমূহের মধ্যে কোনগুলো অনুসরণ করতে হবে তাও নির্বাচন করা হয়। তাহলে এক্ষেত্রে সম্পদের দুষ্প্রাপ্যতা এসেছে, নির্বাচন সমস্যা। সম্পদের দুষ্প্রাপ্যতা হতে এসেছে নির্বাচন সমস্যা। অর্থাৎ সমস্যা। সম্পদ সম্পদ হচ্ছে তোমার অপ্রতুল, মানে দুষ্প্রাপ্য, সম্পদ সীমিত আমাদের। ঠিক আছে কিনা? জি। এটা আমাদের অভাব অসীম। কিছু অভাব আছে হচ্ছে তোমার কি পূরণ করা যায়, আর কিছু অভাব পূরণ করা যায় না। অর্থাৎ কিছু অভাব অসীম, কিছু অভাব হচ্ছে কি সসীম। জসিম। তাহলে অসীম এবং সসীম দুইটা অভাবের মধ্যে যে অভাবটা তোমার সবচেয়ে বেশি উপযোগী, সবচেয়ে বেশি উপযোগ সৃষ্টি করবে, সেটাই হচ্ছে তোমার কি, অসীম। নির্বাচন করে নিতে হবে। তাহলে নির্বাচন এইখান থেকে তোমার নির্বাচন সমস্যা উদ্ভূত হয়। তাহলে অর্থনীতির এই সমস্ত সমস্যা সমূহ যে প্রতিষ্ঠান কাঠামোর মাধ্যমে সমাধান করা হয় করা হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। বলা হয়। তাহলে অর্থনীতির এই সমস্ত সমস্যা সমূহ যে প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রাতিষ্ঠানিক মাধ্যমে কাঠামোর মাধ্যমে সমাধান করা হয় তাকে সমাধান কি বলা করা হয়? হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। বলা হয়। পারবে এতটুকু? জি। এখন আসলে অবশ্যই শুধুমাত্র হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলাটা ঠিক হবে ব্যবস্থা। না, কারণ এখানে আরো অন্যান্য বিষয় তোমার কি আছে, জড়িত আছে। যেমন কি কি বিষয় দেখো, এর সাথে জড়িত আছে হচ্ছে সমাজের বিভিন্ন ধরনের প্রথা,
আর বলছে তোমার কি দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা ইত্যাদি। তার বলছে চিন্তা ভাবনা ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার এটার সাথে কি জড়িত। এরপরে আছে দেখো তোমার মানুষের ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা এবং মুক্ত সার্বভৌমত্ব ইত্যাদি চিন্তা ভাবনা। দৃষ্টিভঙ্গি হতে গড়ে উঠেছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা। দৃষ্টিভঙ্গি হতে গড়ে উঠেছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে আবার শ্রেণী বৈষম্য রোধ এই দৃষ্টিভঙ্গি হতে এসেছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে কোথা থেকে কি সৃষ্টি হয়েছে দেখো, মানুষের ব্যক্তি স্বাধীনতা ভোক্তার সার্বভৌমত্ব, অর্থাৎ মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, ভোক্তা বুক- অর্থাৎ মানুষ হিসেবে একটা ভোক্তা, ঠিক আছে, এই ভোক্তার সার্বভৌমত্ব অর্থাৎ সে যা চাইবে সে গ্রহণ করতে পারবে, এটাকে বলা হয় সার্বভৌমত্ব ক্ষমতা। চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এবং আবার শ্রেণী বৈষম্য, মানে ধনী গরিব এরকম শ্রেণী বৈষম্য করা থেকে কি করতে হবে, বৈষম্য থেকে রোধ করতে হবে, রোধ মানে কি প্রতিরোধ করা আর কি। এবং প্রতিরোধ করা। দৃষ্টিভঙ্গি হতে এসেছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপর হচ্ছে তোমার গণতান্ত্রিক অর্থনীতির কুফল বাদ দিয়ে কিছুটা সমাজতান্ত্রিক অর্থনীতি হতে তোমার অর্থনীতির অর্থনীতি, সুফল গুলো, রাষ্ট্রের ভূমি, রাষ্ট্রের ভূমিকা স্বীকার করা নিয়ে যে সমাজ ব্যবস্থা যে গড়ে উঠেছে সেটাকে বলা হয় তোমার মিশ্র। তাহলে গণতান্ত্রিকের কুফল বাদ দিয়ে সমাজতান্ত্রিক অর্থনীতির সুফল গুলো নিয়ে যে অর্থ ব্যবস্থা গঠিত হয়েছে সেটা হচ্ছে তোমার কি মিশ্র অর্থ মিশ্র ব্যবস্থা। অর্থব্যবস্থা। আবার ইসলামী দর্শনের উপর গড়ে উঠেছে ইসলামী অর্থ ব্যবস্থা, যেটা কোরআন ও সুন্নাহের হাদিসের জি, আলোকে পরিচালিত হয়, সেটা হচ্ছে তোমার কি অর্থ ইসলামী অর্থ ব্যবস্থা। অর্থব্যবস্থা। তাহলে এখন এই চারটি অর্থ ব্যবস্থার অর্থনীতির বিকল্প অর্থ ব্যবস্থা নামেও কি পরিচিত, পরিচিত অর্থাৎ পরিচিত। একটা আরেকটার বিকল্প আর কি, একটা আরেকটার বিকল্প। এতটুকুই বুঝতে পারছো? জি। এখন আসো, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, এটার বৈশিষ্ট্য। তাহলে কাকে বলে তুমি এখান থেকে শিখে নিও, ঠিক আছে, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব। আমি শুধু কাকে বলে এটা একটু পরে দিই, তারপর তুমি নিজেরটা বাকি উদাহরণগুলো তুমি এখান থেকে বুঝতে পারবা। এই যে এখানের মধ্যে কাকে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো, জি, এটা একটু বোঝাই দেন। সংজ্ঞা লেখার সময় এই বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে। একটা হচ্ছে যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, স্বতন্ত্রবাদ, ব্যক্তি স্বাধীন থাকবে স্বাতন্ত্র এবং অবাধ প্রতিযোগিতা থাকবে। অবাধ ভোক্তার প্রতিযোগিতা থাকবে, অর্থাৎ যে যে পণ্য যে ফার্ম গুলো পণ্য উৎপাদন করবে তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকবে। তারপর হচ্ছে মুক্ত সার্বভৌমত্ব থাকবে। সার্বভৌমত্ব বিষয়টা কি বুঝো? জি, প্রত্যেক ভোক্তার মানে স্বাধীনতা থাকবে, যেটা ইচ্ছে সেটা কিনতে পারবে। স্বাধীনতা থাকবে এবং সে যা ইচ্ছাতে কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। পারবে। মানে গণতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ থাকবে না, মানে সরকারি ভাবে কোনো ধরনের জোরাজুরি থাকবে না পণ্য কেনার সময়। হ্যাঁ, অর্থাৎ ভোক্তার একটা ইচ্ছা। সার্বভৌমত্ব ক্ষমতা থাকবে। জি জি, নিজের একটা অধিকার থাকবে ভোক্তার। মানে অভ্যন্তরীণ ভাবে কোনো ফার্ম তাকে ফোর্স করতে পারবে না যে সে প্রোডাক্টটা নিবে। জি ভোক্তার জি। একটা সার্বভৌমত্ব থাকবে, সে চাইলে ক্রয় করতে পারবে, না চাইলে কি তা- ক্রয় জি, নাও করতে তাকে পারবে। তাকে কোনোভাবে বাজারত, হস্তক্ষেপ করা যাবে না। মানে নিজের মানে বাজারের মধ্যে ভোক্তা, প্রতিযোগিতা এবং ব্যবসায়ীরা নিজের ইচ্ছা মতো দাম বাড়ানো বা কমাতে পারবে। মানে এখানে কমাতে পারবে না। সরকারি নির্দেশ মতে কোনো ধরনের দাম উল্লেখ থাকবে না। উল্লেখ থাকবে না, কোনো হস্তক্ষেপ থাকবে না। এটা জি তাকে জি। বাজার অর্থনীতি বা যদি গণতান্ত্রিক দাম, অর্থনীতি জি জি বলা হয়। ঠিক আছে, এখন আসলে জি। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আমি তো আগেই পড়ছি। এখানে হচ্ছে তোমার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থাকবে, ভোক্তার কি রয়েছে, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব রয়েছে। থাকবে, মুনাফা। আবার এখানে প্রধান ধনতান্ত্রিক, উদ্দেশ্য হচ্ছে কি করা, মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন, ধনতান্ত্রিক প্রধান উদ্দেশ্য অর্থব্যবস্থায় হচ্ছে কি করা, মুনাফা অর্জন করা। মুনাফা মুনাফা অর্জন করা। এরপরে হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মালিকানা। এখানে মানে যত কেন, সম্পদ থাকবে গণতান্ত্রিক সব অর্থনীতিতে ব্যক্তি মালিকানা সবকিছু, স্বীকৃতি। সবকিছু মালিকের। ব্যক্তি মালিকের, তাহলে ব্যক্তিগত ব্যক্তি। মালিকানা স্বীকৃত হওয়ার কারণে এই অর্থনীতিতে ব্যক্তিগত উদ্যোগ পাওয়া যায়। তাহলে বিভিন্ন বৃদ্ধি পায়। ধরনের আবিষ্কার, যেমন তুমি দেখবা এই
অর্থাৎ তথ্য প্রযুক্তি খাতের ক্ষেত্রে দেখবা যে তোমার আমেরিকা কিন্তু বেশ উন্নয়নশীল, বেশ উন্নত। কেন? কারণ ওখানে বেশিরভাগ প্রতিষ্ঠান হচ্ছে ব্যক্তি মালিকানা, তারা যা চায় তা উৎপাদন করতে পারে, যা চায় তা কি করতে পারে, আবিষ্কার করতে করতে পারে। পারে, যেমন প্রযুক্তির দেখো উন্নয়ন। প্রযুক্তির উন্নয়ন ঘটাতে পারে। তারপর হচ্ছে উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে বৈচিত্র্যতা আনতে পেরেছে, অর্থাৎ তারা যা চায়, নতুনত্ব যা কিছু চায় তা কিন্তু গ্রহণ করতে পারে। কিন্তু সেখানে যদি উদ্ভাবনও করতে সরকারি হস্তক্ষেপ থাকতো তাহলে তারা জনগণের অনেক কিছু চিন্তা করে এটা আনতে দিত না। কিন্তু যেহেতু এটা হচ্ছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেখানে হচ্ছে ব্যক্তির একটা কি রয়েছে, মালিকানা রয়েছে। ব্যক্তির কি রয়েছে? মালিকানা রয়েছে। মালিকানা রয়েছে। উদ্ভাবনী শক্তির জোরে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনে পরিণত করা কি হয়েছে, সম্ভব হয়ে সম্ভব যেত। হয়েছে। এরপর দেখো, আমি আবারও বলছিলাম অবাধ প্রতিযোগিতা থাকবে। এখানে হচ্ছে তোমার প্রতিযোগিতার মাত্রাটা বেশি থাকে। কোথায়? গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এরপরে হচ্ছে তোমার মূল্য। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল্য ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ইন্ডিকেটর হিসেবে কি করে ইন্ডিকেটর। কাজ করে? ইন্ডিকেটর জিনিসটা কি বুঝতে, এটা কি জানো? এটা জানি না। ইন্ডিকেটর মানে হচ্ছে তোমার মাপকাঠি। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল্য, মূল্য হচ্ছে ইন্ডিকেটর মূল হিসেবে কাজ করে। কারণ এখানে হচ্ছে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে না, তাহলে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে তোমার একটা পণ্যের চাহিদা এবং যোগানের সমন্বয়ের মাধ্যমে একটা ভারসাম্য দাম নির্ধারিত হয়। ওই দামে তোমাকে কোন একটা ফার্ম যদি এখানে ঢুকতে চায়, তাহলে ওই দামটা গ্রহণ করে তাকে এখানে কি করতে হবে, প্রবেশ করতে হবে। এই জন্য হচ্ছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল্য ইন্ডিকেটর হিসেবে কি করে কাজ করে। কোন পণ্য কি কাজ করে। পরিমাণ উৎপাদন করা কি হবে, করে- কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, তা মূল্য তথ্যের মাধ্যমে কি করা হয়, নির্ধারিত নির্ধারিত। করা হয়। তাহলে এক্ষেত্রে বাজারে পণ্যের চাহিদা, যোগানের ঘাত ঘাট প্রয়োগের প্রতিঘাতের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে মূল্য মূল্যায়ন। নির্ধারণ করা হয়। এরপর দেখো সরকারি হস্তক্ষেপ। সরকারি হস্তক্ষেপ এখানে নাই বললেই চলে। গণতান্ত্রিক নাই। অর্থনীতি সরকারি হস্তক্ষেপ স্বীকৃত নয়। সরকার হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। দিতে পারবে না। আইন আইন শৃঙ্খলা রক্ষা শৃঙ্খলা করা, রক্ষা করার রাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে বিধানের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, ঠিক সেই পরিমাণ অর্থ সরকার জনগণের নিকট হতে করের মাধ্যমে কি করবে, সংগ্রহ করবে। সংগ্রহ। তো অর্থনৈতিক কোনো কার্যক্রমে সেখানে সরকার হস্তক্ষেপ করবে না, সবকিছুই হবে তোমার ব্যক্তি কেন্দ্রিক, সবকিছু হবে ব্যক্তি কেন্দ্রিক। তাহলে তবে ব্যক্তি কেন্দ্রিক হলে, ব্যক্তি কেন্দ্রিক হলে সেখানে মুনাফা সর্বোচ্চ করবে, ভোক্তার স্বাধীনতা থাকবে। তারপর হচ্ছে অবাধ তোমার প্রতিযোগিতা শ্রমশোষণ হবে, থাকবে। অবাধ প্রতিযোগিতা থাকবে, এবং মূল্য হবে তোমার ইন্ডিকেটর। মূল্য হবে কি, ইন্ডিকেটর। ইন্ডিকেটর। এখন তোমাকে যদি আমি আহ, কি করে তোমার উদাহরণ দিতে বলি, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা দিতে পারবা? জি, অবশ্যই দিতে পারবো। বলো তো এরকম কয়েকটা দেশের নাম। দেশের নাম বলতাম। আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান। ঠিক আছে। আছে, আরো বলো। তারপরে আরো বলতাম ইরাক, ইরান, পাকিস্তান। তুমি যুক্তরাষ্ট্রের কাছাকাছি দেশ যেমন কানাডা বলতে পারো, জাপান আছে, দক্ষিণ কানাডা, কোরিয়া, জার্মানি, দক্ষিণ যুক্তরাজ্য, কোরিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর। তারপর হচ্ছে তোমার ভারত। এগুলো সবগুলো হচ্ছে তোমার কি গণতান্ত্রিক অর্থব্যবস্থা। ভারতকে গণতান্ত্রিক তেমন একটা বলা যাবে না। পাওয়া যায় না মিশ- ভারতের ভারতের হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এমনি তারা স্বীকৃতি দেয়, কিন্তু তারা বেশিরভাগ হচ্ছে তোমার কি গণতান্ত্রিকের বিষয়গুলো ফলো করে, গণতান্ত্রিকের বিষয়গুলো ফলো করে। বুঝতে পারছো? জি। তাহলে আমি কি কি দেশ বললাম? যুক্তরাষ্ট্র, কানাডা, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, এগুলো হচ্ছে কলম্বিয়া গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করে কাজ করে, গণতান্ত্রিক ব্যবস্থায় ওখানে পরিচালিত হয় দেশটা। পরিচালিত হয়। হ্যাঁ। তাহলে আর আমরা আরো আরো কোনো দেশ পাই কিনা দেখি একটু। আরো কোনো দেশ তোমার মাথায় আসতেছে? ইরাক, ইরান, নরওয়ে।
তাহলে আমরা ফ্রান্সের কথা তো শুনছি, ফ্রান্সের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত থাকলেও তারা কিন্তু গণতান্ত্রিক প্রভাবটা বেশি, অর্থাৎ ওখানেও কিন্তু ব্যক্তি কেন্দ্রিক যে ইয়াগুলো হয়, তোমার উৎপাদন গুলো হয়, সেগুলো বেশি হয়ে থাকে। বুঝতে পারছো কিনা? জি জি। তারপর হচ্ছে ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড। সিঙ্গাপুর, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম, এগুলো হচ্ছে তোমার কি, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে কাজ আলোচনা করে। আর যেগুলো হচ্ছে তোমার উন্নয়নশীল দেশ আছে। ঠিক উন্নয়নশীল আছে? দেশ। উন্নয়নশীল দেশ, উন্নত নয়, উন্নয়নশীল। উন- উন্নয়নশীল। এরকম দেশের মধ্যে হচ্ছে ভারত। ভারত মিশ্র অর্থনীতি হলেও তবে বেসরকারি খাতের গুরুত্ব বাড়তেছে দিন দিন তাদেরকে এই ইয়ার মধ্যে। এরপর হচ্ছে তোমার ইন্দোনেশিয়া, এটাতেও মিশ্র অর্থনীতি থাকলেও তবে গণতান্ত্রিক কার্যক্রম বেশি দেখা যাচ্ছে। তারপর হচ্ছে চিলি, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, এগুলোতে মিশ্র অর্থনীতি থাকলেও গণতান্ত্রিক গণতন্ত্র। নিয়মাবলী বেশি পরিচালিত হচ্ছে। বুঝতে পারছো কিনা? জি। এখন মধ্যপ্রাচ্যের দেশ আসো, মধ্যপ্রাচ্যের মধ্যে হচ্ছে তোমার উল্লেখযোগ্য দেশ হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কাতার, বাহরাইন, ইরান, দুবাই, এগুলো হচ্ছে বাহরাইন। মধ্যপ্রাচ্যের একদম ধনী দেশগুলো আর কি। প্রথম তিন যেগুলো বলছে এগুলো তো একদম ধনী দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর হচ্ছে কি কাতার। এগুলো তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ না? জি। তাহলে তেল ও প্রাকৃতিক গ্যাস তোমার নিয়ন্ত্রণ করা হচ্ছে রাষ্ট্র, বাকি সবগুলা নিয়ন্ত্রণ করা হচ্ছে তোমার কি, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে কি, ব্যক্তি কি রয়েছে, ব্যক্তি স্বাধীনতা রয়েছে। স্বাধীনতা অবাধ রয়েছে। অবাধ ব্যক্তি প্রতিযোগিতার মাধ্যমে। চাইলেই যে কোনো কিছু উৎপাদন করতে পারে এবং কি বিক্রি করতে পারে। অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম তারা হচ্ছে তোমার কি দিয়েছে, গণতান্ত্রিক ভাবে স্বীকৃতি দিয়েছে। এর জি। হচ্ছে লাতিন আমেরিকার দেশ, লাতিন আমেরিকা তো চিনো, যেমন লাতিন আমেরিকার উল্লেখযোগ্য কয়েকটা দেশ হচ্ছে কি, লাতিন আমেরিকার দেশ তো চিনো, আর্জেন্টিনা, ব্রাজিল, যে মহাদেশে অবস্থিত ওই মহাদেশকে লাতিন আমেরিকা বলা হয় আর কি। জি। তাহলে চিলি আছে, আর্জেন্টিনা আছে, পেরু আছে, কলম্বিয়া আছে, এগুলো হচ্ছে তোমার কি লাতিন আমেরিকার দেশ। তাহলে লাতিন আমেরিকার দেশেও তোমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা দ- আছে মনে হলেও পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় পরিচালিত হয়। এরপরে আফ্রিকার দেশের মধ্যে আছে তোমার হচ্ছে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া, এগুলো হচ্ছে তোমার কি মিশ্র হলেও গণতান্ত্রিক অবস্থা অর্থ ব্যবস্থার প্রতি আগ্রহ বেশি। পরিচালিত হয়। বুঝতে পারছো? পরিচালিত হয়। জি। তাহলে এখান থেকে কি তুমি প্রশ্ন আসলে আনসার করতে পারবা? জি, অবশ্যই পারবো। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু দেখো। এখান থেকে প্রশ্ন আসতে পারে হচ্ছে তোমার কি, এই দেখছো, একটু বড় করেন, স্ক্রিনটা বড় করেন। প্রশ্ন কয়েকটা বাড়ির কাজ দেন। তোমার ওদিক থেকে একটু সাইলেন্ট করো, কথা আসতেছে। এখন। আমি কি বলতেছি শোনো ভাই, আমি আজকে পড়াইছি হচ্ছে তোমাকে বৈশ্বিক অর্থনীতির আলোচনা এবং কি সামষ্টিক অর্থনীতির আলোচনা, দুইটার মধ্যে পার্থক্য, ইতিবাচক এবং নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য এবং কি দুটার মধ্যে পার্থক্য তোমার, এবং গভীর ডিসকাশন করা হয়েছে। এরপরে হচ্ছে এখন আমরা হচ্ছে অর্থ আহ, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানছি। অর্থনৈতিক ব্যবস্থা মূলত হচ্ছে চার প্রকার: গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং কি ইসলামী। আমরা আজকে জানলাম হচ্ছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি এবং গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, এবং কোন কোন দেশে মহাদেশ ভিত্তিক আমরা জানলাম কোন কোন দেশের মধ্যে তোমার কি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। ঠিক আছে? বিষয়গুলো বুঝতে পারছো কিনা? আবার দাও, ইয়া দাও, মিউট অন করো। জি, অন করছি। আমি আজকে যা হয়েছে গেলো, বুঝতে পারছো বিষয়গুলো? জি, বুঝতে পারছি। তাহলে তোমার প্রশ্ন থাকছে তিনটা: একটা হচ্ছে বৈশ্বিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, একটা হচ্ছে ইতিবাচক পাক- অর্থনীতি ও নেতিবাচক অর্থনীতির নেতিবাচক। পার্থক্য, গণতান্ত্রিক আরেকটা। অর্থব্যবস্থা কি, গণতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো। আচ্ছা, লিখে নি। লিখে নাও এখন, গণতান্ত্রিক। এই যে এটা 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 লিখতাম, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কি এবং গণতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো। বাকি আলোচনাগুলো আমরা নেক্সট ক্লাসে করবো, অর্থাৎ আগামী কালকের ক্লাসে করবো। জি, ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া।